আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব প্র্যাকটিস টেস্ট 4 এর প্যাসেজ গুলো। তো আমি একসাথে সবগুলো প্যাসেজ দেওয়ার ট্রাই করব, তারপরে দেখি কতটুকু পারা যায়। কথা না বাড়িয়ে শুরু করি। তো প্রথমে আমরা যদি এভাবে প্যাসেজ বাই প্যাসেজ পড়তে যাই তাহলে অনেক সময়ের দরকার। তো আমি ডিরেক্ট কোশ্চেনে চলে আসতেছি। তো প্রথম কোশ্চেন যদি আমরা দেখি, which of the following best describe the lichen association? অর্থাৎ লিকেন মানে হচ্ছে ছত্রাক, অথবা আমরা শৈবালও বলতে পারি। শৈবাল বা ছত্রাক এটা আমরা চিনি। তো এখন বলতেছে ছত্রাক বা লিকেন, যেটা লিকেন ছত্রাক যেটা, এটা স্পেসিফিক একটা টার্ম, একটা নাম লিকেন, যেটা অ্যালজি এবং ফাঙ্গাই এই দুইটা ছত্রাকের সমন্বয়ে গঠিত হয়। তো বলছে কোনটা বেস্ট ডিসক্রাইব করে। এক নম্বর হচ্ছে সিম্পল প্ল্যান্টস মেড অফ টু ডিফারেন্ট অটোট্রপিক অর্গানিজম। সিম্পল প্ল্যান্টস এর কথা বলা আছে, যে ডিফারেন্ট অটোট্রপিক অর্গানিজম দ্বারা যে প্ল্যান্টসটা তৈরি হয় সেটাই কি আমাদের লিকেন। 2, এ মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশন বিটুইন এ ফাঙ্গাস এন্ড এ অ্যালজি। অ্যালজি এবং ফাঙ্গাসের মধ্যে যে মিউচুয়ালিস্টিক অ্যাসোসিয়েশন ঘটে, অর্থাৎ যে পারস্পরিক সম্পর্ক ঘটে, সেটাই। 3 নম্বর হচ্ছে এ প্যারাসিটিক অ্যাসোসিয়েশন বিটুইন টু ফাঙ্গাই অ্যান্ড অটোট্রপিক, দ্য সেকেন্ড হেটেরোট্রপিক। অর্থাৎ প্যারাসিটিক অ্যাসোসিয়েশন ফাঙ্গাই এবং ফাঙ্গাই যেটা অটোট্রপিক মানে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। দ্বিতীয় হচ্ছে হেটেরোট্রপিক। তো হেটেরোট্রপিক কি সেটা বলা নাই। এরপরে ডি নাম্বার হচ্ছে এ ইউনিয়ন বিটুইন এ প্যারাসিটিক ফাঙ্গাস অ্যান্ড অটোট্রপিক অ্যালগি। অর্থাৎ প্যারাসিটিক ফাঙ্গাস এবং অটোট্রপিক অ্যালগা এর মধ্যে যে পরস্পর যে সম্পর্ক, সেটা কোনটা। আমরা যদি প্যাসেজটা পড়ি, তো প্যাসেজটা পড়লে আমরা একটা জিনিস দেখতে পাই, যে সেটা হচ্ছে যদি এখান থেকে পড়ি বোথ পার্টিসিপেট, এই যে এখান থেকে যদি পড়ি ইন মিউচুয়ালিস্টিক রিলেশনশিপ, অর্থাৎ পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বোথ পার্টিসিপেন্ট বেনিফিটস, উভয়ে লাভ করে, উভয়ে লাভবান হয়। উইথ লিকেন্স যেটা মানে লিকেন ছত্রাক যেটা, হাউএভার ইট অ্যাপিয়ার্স দ্য ফাঙ্গাস অ্যাকচুয়ালি প্যারাসাইটিস দ্য অ্যালগি। অর্থাৎ দেখা যায় যে এই ফাঙ্গাস যেটা আছে সেটা অ্যাকচুয়ালি প্যারাসাইটস দ্য অ্যালজি। অ্যালজি ফাঙ্গাস যেটা আছে বা অ্যালজি ছত্রাক যেটা আছে সেটার উপরে সে বিস্তার লাভ করে বা সেটার উপরে সে প্যারাসাইট হয়, পরজীবী হয়। অর্থাৎ এখানে ফাঙ্গাস যে ছত্রাকটা সেটা পরজীবী আকারে থাকে অ্যালজি ফাঙ্গাসের উপরে বা অ্যালজি ছত্রাকের উপরে। This is one of the conclusion drawn from experiments in which the two components of lichens were separated and grown apart. তো বলছে এটা হচ্ছে একটা কনক্লুশন মানে হচ্ছে সারাংশ যেটা টানা হয়েছে, বা অর্থাৎ এটা একটা পরীক্ষার মাধ্যমে একটা ফলাফল টানা হয়েছে, যে এই পরীক্ষায় দেখা গেছে যে কি দুইটা কম্পোনেন্ট, লিকেনের দুইটা কম্পোনেন্ট, অর্থাৎ লিকেন যে ছত্রাক, এই ছত্রাকটা অন্য দুইটা ছত্রাকের সমন্বয়ে গঠিত হয়। একটা হচ্ছে অ্যালজি আর একটা হচ্ছে ফাঙ্গাস। এই দুইটায়, তো এই দুইটাকে যখন সেপারেট করা হলো আলাদা আলাদা করে, তখন দেখা গেল যে এইখানে ফাঙ্গাস যেটা আছে সেটা অ্যালজি যে ছত্রাক আছে তার উপরে পরজীবী আকারে থাকে। এই হচ্ছে কথা। এই জন্য এই হচ্ছে বিষয়। আবার এখানে বলা আছে ইন নেচার লিকেন ফাঙ্গাস মে এনকাউন্টার এন্ড গ্রো অ্যারাউন্ড সেভারাল কাইন্ডস অফ অ্যালজি। তো ফাঙ্গাস যেটা সেটা তো পরজীবী, তো সেটা কি হয়, সেটা ওই অ্যালজি যে ছত্রাক আছে সেটার আশেপাশে সে প্রচুর পরিমাণে জন্মে। সাম টাইমস অফ অ্যালজি দ্য ফাঙ্গাস মে কিল। দেখা যায় যে কি ফাঙ্গাসে ওই অ্যালজিকে কি করে ফেলে, হত্যা করে ফেলে, অর্থাৎ সে নিজে অ্যালজি এর জায়গাটা দখল করে ফেলে এই ফাঙ্গাসে। আদার টাইপ ইট মে রিজেক্ট, কিন্তু অন্যগুলোতে সে হত্যা করতে পারে না। লিকেন অ্যালজি আর অটোট্রপিক। তো লিকেন অ্যালজি যেটা, অর্থাৎ এখন লিকেন অ্যালজি আর একটা হচ্ছে লিকেন ফাঙ্গাস, এই দুইটা মিলিয়ে মূলত লিকেন যে ছত্রাক সেটা গঠিত হয়। এটা সায়েন্টিফিক একটা প্যাসেজ। তো মিনিং এটা অটোট্রপিক মানে কি মেক देयर ওন ফুড থ্রু ফটোসিনথেসিস, অর্থাৎ এটার অর্থ হচ্ছে তারা নিজেদের খাবার নিজেরা সালোক সংশ্লেষণের মধ্য দিয়ে তৈরি করতে পারে।
হ্যাঁ, কিন্তু লিকেন ফাঙ্গাস যেটা ছত্রাক সেটা কিন্তু আর হেটেরোট্রপিক। হেটেরোট্রপিক মানে হচ্ছে মিনিং দে ডিপেন্ড আপন দ্য অ্যালজি উইদিন দ্য লিকেন, অর্থাৎ তারা তাদের ওই খাবারের জন্য বা খাবার উৎপাদনের জন্য তারা ডিপেন্ড করে অ্যালজির উপরে। এই যে আপন অ্যালজি, ডিপেন্ড আপন অ্যালজি, অ্যালজি ছত্রাকের উপরে ডিপেন্ড করে উইদিন দ্য লিকেন টু সাপ্লাই দেয়ার ফুড, অর্থাৎ তারা তাদের খাদ্য গ্রহণের জন্য বা খাদ্য উৎপাদনের জন্য অ্যালজি যে ছত্রাক রয়েছে সেই ছত্রাকের উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের ফাঙ্গাস যেটা সেটা। আপ টু 90% অফ দ্য ফুড মেড বাই দ্য গ্রিন অ্যালজি, অর্থাৎ অ্যালজি যখন খাবার তৈরি করে তার 90% খাবার যে সেলে অ্যালজি তার সেলে তৈরি করে ইজ ট্রান্সফার টু দ্য ফাঙ্গাস, সেটা ফাঙ্গাসে গ্রহণ করে নেয়, যেহেতু ফাঙ্গাস হচ্ছে পরজীবী। হোয়াট ইফ এনিথিং দ্য ফাঙ্গাস কন্ট্রিবিউটেড টু দ্য অ্যাসোসিয়েশন ইজ নট ওয়েল আন্ডারস্ট্যান্ড। এখন বলা হচ্ছে যে ফাঙ্গাস আসলে ওই অ্যাসোসিয়েশনের মধ্যে, অর্থাৎ এখানে ফাঙ্গাস এবং অ্যালজি এই দুইটার সমন্বয়ে কিন্তু লিকেনটা গঠিত হয়। তো এটা যে আসলে কোন ধরনের অবদানটা রাখে ওই অ্যাসোসিয়েশনে সেটা কিন্তু বোঝা যায় না, এই আর কি কথা। তো আমরা যদি এই লাইনটা যদি লক্ষ্য করি যে ডি নাম্বার, এ ইউনিয়ন বিটুইন প্যারাসিটিক ফাঙ্গাস, অর্থাৎ পরজীবী যে ফাঙ্গাস আছে সেটা অ্যান্ড অটোট্রপিক অ্যালগি, এবং নিজের খাবার নিজে তৈরি করতে সক্ষম যে অ্যালজি রয়েছে ওই অ্যালজি এই দুইটার মধ্যে যে একটা সম্পর্ক সেটাই মূলত বলছে কি, which of the following best describe the lichen association। লিকেন অ্যাসোসিয়েশনকে, অর্থাৎ লিকেন যেহেতু ফাঙ্গাস এবং অ্যালজি দুইটার অ্যাসোসিয়েশনে দুইটার কম্বাইনলি গঠিত হয়, তো এখন এই দুইটা অ্যাসোসিয়েশনে কে সবচেয়ে ভালো অবদান রাখে, তো এখানে এই লাইনটি কিন্তু বেস্ট ডিসক্রাইব করে। ওকে, এরপরে আমরা আসি 2 নম্বরে, দ্য ওয়ার্ড হার্ডি ইন লাইন 23 ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু, অর্থাৎ হার্ডি যে শব্দটা ব্যবহার করা হয়েছে 23 নম্বর লাইনে, তো সেটার অর্থ কি? প্লিজ সবাই এগুলো কিন্তু 23 নম্বর লাইনে। তো দেখা যাক 23 নম্বর লাইনের দিকে যে একটা হার্ডি ওয়ার্ড রয়েছে সেটা আমরা দেখি। লিকেন আর হার্ডি যে বলা আছে, লিকেন আর হার্ডি, লিকেনটা হচ্ছে হার্ডি, হার্ডি মানে কি, লিকেনস আর হার্ডি, অর্থাৎ দে গ্রো ইন মেনি হ্যাবিটেটস, অর্থাৎ তারা বিভিন্ন জায়গায় উৎপাদিত হয়, এন্ড আর অপেন পায়োনিয়ার ইন হোস্টাইল এনভায়রনমেন্ট, এবং বিভিন্ন যে সমস্ত অপ্রতিকূল স্থান রয়েছে যেগুলোতে আসলে অন্য কোনো কিছু জন্মায় না ওগুলোতে এরা কিন্তু জন্মাতে পারে। ওয়ার ফিউ আদার অর্গানিজম ক্যান ফ্লারিশ, যেখানে মাত্র কিছু অন্য কোন কিছু অর্গানিজম জন্মাতে পারে, অন্য জীব বা অন্য প্ল্যান্ট গাছপালা তরুলতা জন্মাতে পারে অল্প কিছু, সে অল্প কিছুর মধ্যে জিনিসের মধ্যে এই অ্যালজিও রয়েছে, লিকেন রয়েছে। দে হ্যাভ বিন নোন টু গ্রো ইন্ডোলিথিকলি, এবং এগুলো আবার ইন্ডোলিথিকলি জন্মায়। এখন ইন্ডোলিথিকলি মানে কি, অর্থাৎ শক্ত কোনো কিছুকে ভেদ করে উপরের দিকে উঠে আসার যে একটা প্রবণতা বা উঠে আসে যে সমস্ত লতা পাতাগুলো, সেগুলো যেমন পাথর ভেদ করে যদি কোনো কিছু পাথরের তলদেশ থেকে উপরে উঠে আসে সেটাকেই বলা হয় ইন্ডোলিথিকলি। আচ্ছা, এবার বলছে হ্যাভিং বিন ডিসকভার্ড থ্রাইভিং ইনসাইড অফ রকস, যে বলছে অ্যান্টার্কটিকা, অ্যান্টার্কটিকা মহাদেশে দেখা গেছে কি এগুলো পাথরকে ভেদ করে উপরের দিকে উঠে আসে। তাহলে এখানে আমাদের হার্ডি মানে কি, হার্ডি মানে হচ্ছে ডিউরেবল, মানে যেটা স্থায়ী হয়, যেটা শক্তিশালী এবং স্থায়ী হয়, তাহলে এটা হচ্ছে হার্ডি। 3 নম্বর হচ্ছে ইন বায়োলজিক্যালি মিউচুয়ালিজম অকার্স when two different organisms live close together and, অর্থাৎ মিউচুয়ালিজমটা ঘটে যখন দুইটা ভিন্ন অর্গানিজম, ভিন্ন জিনিস লিভস ক্লোজ টুগেদার, একসাথে যখন বসবাস করে, এন্ড এবং কি করে, তো আমরা জানি একটা একটা থেকে সাহায্য নেয়, একটা প্যারাসাইট আর একটার উপরে। এই জন্য যদি আমরা দেখি 2 নাম্বার, বোথ অর্গানিজম বেনিফিট ফ্রম অ্যাসোসিয়েশন, উভয় অর্গানিজমটা অ্যাসোসিয়েশন থেকে বেনিফিট অর্জন করতে পারে, এটা কিন্তু স্পষ্ট প্যাসেজে বলা আছে যে বোথ অর্গানিজম বেনিফিট ফ্রম দ্য অ্যাসোসিয়েশন। এই যে এখানে বোথ পার্টিসিপেন্ট বেনিফিট, এই যে স্পষ্ট এই লাইনটা বলা আছে, বোথ পার্টিসিপেন্টস বেনিফিট, উভয়ে বেনিফিট হয়, অর্থাৎ অ্যালজি এবং ফাঙ্গাসের সমন্বয়ে গঠিত হয় আমাদের লিকেন যে ছত্রাক সেটা, এই হচ্ছে কথা। তারপরে আমরা আসি 4-এ, ইন লাইন 7 দ্য ওয়ার্ড ইন্টিমেট ইজ নিয়ারেস্ট ইন মিনিং টু, ইন্টিমেট মানে কি, 7 নম্বর লাইনে যে ইন্টিমেট বলা আছে, ইন্টিমেট মানে কি, ইন্টিমেট মানে হচ্ছে
লিভিং এক্সট্রাঅর্ডিনারি বায়োলজিক্যালি ক্লোজ। তো ইন্টিমেট মানে কি, একেবারে ক্লোজ সম্পর্ক যেটা, সেটাকে ইন্টিমেট বলা হয়। এরপর আমরা আসি 5 নাম্বার, লিকেন সার্ভ অ্যাজ ক্যামোফ্লাজ ফর হুইচ অফ দ্য ফলোইং। ক্যামোফ্লাজ মানে কি, ক্যামোফ্লাজ মানে ছদ্মবেশ। তো লিকেনটা ব্যবহৃত হয় ছদ্মবেশ ধারণের জন্য। কার ছদ্মবেশ ধারণের জন্য? ইনসেক্টস, পোকামাকড়, বার্ডস, পাখি, রেপটাইল, সরীসৃপ, ম্যামলস, নাকি যে সমস্ত ম্যামলস আছে ওদের জন্য, মানে যারা বাচ্চাদেরকে দুধ পান করায় সে তাদেরকে ম্যামলস বলা হয়। তাহলে এখানে কাদের কথা বলা আছে, যে কাদের জন্য ছদ্মবেশ ধারণে সহায়তা করে। তো আমরা যদি দেখি এখানে লিকেন্স হেল্প রিডিউস ইরোশন বাই স্টেবিলাইজিং সয়েল, অর্থাৎ লিকেনের কারণে ওই মাটি ক্ষয় হয় না, কারণ মাটির উপর এগুলো শক্তভাবে গড়ে ওঠে। সেভারাল কাইন্ডস অফ ইনসেক্টস গ্লো লিকেন টু দেয়ার স্কেলেটন, অর্থাৎ কিছু ইনসেক্ট রয়েছে যেগুলো লিকেনকে তাদের স্কেলেটন মানে তাদের দেহের উপরে, অর্থাৎ তাদের শরীরের উপরে এটাকে গ্লুর মতন করে লাগিয়ে রাখে ফর ক্যামোফ্লাজ, ছদ্মবেশ ধারণের জন্য। তাহলে আমরা স্পষ্ট করে বলা আছে ইনসেক্টস, এই যে এই সব ওয়ার্ডটা বলা আছে, তাহলে আমরা এখানে বলতে পারি ইনসেক্টস। 6 নাম্বার যদি দেখি, দ্য ট্রু নেচার অফ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য লিকেন কম্পোনেন্ট ওয়াজ ক্ল্যারিফাই, অর্থাৎ লিকেন কম্পোনেন্টস এর মধ্যে যে রিলেশনশিপের মধ্যে যে ট্রু যে নেচার, সেটা কি, সেটা হচ্ছে এক্সামিনিং লিকেন্স উইথ এ মাইক্রোস্কোপ, মাইক্রোস্কোপ দিয়ে এক্সামিন করা হয়েছে না। অবজার্ভিং লিকেন্স প্লেসড ইন দ্য ডার্ক, না ডার্কে এটাকে রাখিয়ে পরীক্ষা করা হয়নি। সি নাম্বার, অবজার্ভিং দ্য লিকেন কম্পোনেন্টস ওয়েন গ্রো অ্যাপার্ট। তো এই যে এখানে বললো যে ট্রু নেচার অফ দ্য রিলেশনশিপ বিটুইন লিকেন কম্পোনেন্ট ওয়াজ ক্ল্যারিফাই বাই, অর্থাৎ দুইটার মধ্যে যে সম্পর্ক, অ্যালজি এবং ফাঙ্গাসের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কটা কোথায় কোন জায়গায় ক্লিয়ারিফাই করা হয়েছে, এটা প্যাসেজে স্পষ্ট করে বলে দেওয়া আছে। এই যে এটা, দিস ইজ ওয়ান অফ দ্য কনক্লুশন ড্রন ফ্রম এক্সপেরিমেন্ট ইন হুইচ দ্য টু কম্পোনেন্টস অফ লিকেন ওয়্যার সেপারেট এন্ড গ্রোন অ্যাপার্ট। এখানে লিকেনের দুইটা পার্ট, অ্যালজি এবং ফাঙ্গাস, এই দুইটাকে আলাদা করে দেখানো হয়েছে যে আসলে তাদের মধ্যে সম্পর্কটা কি। তাহলে অবশ্যই আমাদের আনসার এখানে হবে যে এই যে এটা সি, ক্লোজ অবজার্ভিং দ্য লিকেন কম্পোনেন্টস ওয়েন গ্রোন অ্যাপার্ট। এই দুইটাকে যখন ভিন্ন ভিন্ন ভাবে অ্যাপার্ট করা হয়, আলাদা করা হয় বা আলাদাভাবে জন্মে ওঠে, তখনই এটার মধ্যে খুব ভালোভাবে অবজার্ভ করা হয়েছে জিনিসটাকে। এরপর আমরা আসি 7 নম্বরে, ইন লাইন 24 দ্য ওয়ার্ড হোস্টাইল ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু। হোস্টাইল মানে কি? 24 নম্বর লাইনে হোস্টাইল অর্থ কি? হোস্টাইল মানে হচ্ছে যেটাতে মানে খুব একটা আদর্শ জায়গা নয় বেড়ে ওঠার, ওটি হচ্ছে হোস্টাইল। তো আনইউজুয়াল, কুল, আনট্রাভেলড, এরপরে ইনহসপিটেবল। তাহলে ইনহসপিটেবল মানে যেখানে আসলে বসবাস করা যায় না বা যেখানে গড়ে ওঠে না, একটা ইনহসপিটেবল। 8 নাম্বার, অ্যান ইন্ডিওলিথিক লিকেন ইজ ওয়ান দ্যাট। ইন্ডিওলিথিক লিকেন মানে কি? তো ইন্ডিওলিথিক মানে হচ্ছে গ্রোস ইন দ্য ক্যানোপসিস অফ ট্রিজ, গ্রোস ইনসাইড দ্য রক্স। ওখানে বলা আছে ইন্ডিওলিথিকলি। ইন্ডিওলিথিকলি মানে যেটা এই যে এখানে স্পষ্ট করে বলে দেওয়া আছে যে ইন্ডিওলিথিকলি দে have been known to grow indolithically, এগুলো indolithically গড়ে ওঠে, having been discovered thriving inside the rocks in Antarctica। এই যে অ্যান্টার্কটিকা মহাদেশে এগুলো পাথরকে ভেদ করেও এগুলো বেড়ে ওঠে। তাহলে এখানে indolithically মানে হচ্ছে আমাদের grow inside the rock। ওকে। 9 নাম্বার, many lichens contribute to the communities they inhabited by, অর্থাৎ অনেক লিকেন contributed to the community they inhabited by কি, অর্থাৎ যেখানে তারা গড়ে ওঠে ওইখানে কি সাহায্য করে থাকে বা কি অবদান তারা রাখে। তো এখানে কি বলছে? 1 নম্বর, রিমুভিং পলিউটেন্টস ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে যে দূষণকারী যে অণুজীবগুলো থাকে সেগুলো বা কণা থাকে সেগুলোকে রিমুভ করে দেয়। 2 নম্বর, কন্ট্রোলিং উড রোট এন্ড ফাঙ্গাস, মানে অর্থাৎ যে ফাঙ্গাসগুলো কাঠকে নষ্ট করে সেগুলোকে ধ্বংস করে। স্লোয়িং স্পিড অফ ভাইরাস, রিডিউসিং সয়েল ইরোশন। এখানে স্পষ্ট বলা আছে রিডিউসিং সয়েল ইরোশন। তো রিডিউসিং সয়েল ইরোশন করে থাকে। এখানে আমরা যদি দেখি যে এখানে স্পষ্ট বলা আছে যে এই যে লিকেন হেল্প রিডিউস ইরোশন বাই স্টেবিলাইজিং সয়েল, সয়েলকে তারা স্টেবিলাইজ করে শক্ত করে এগুলো রিডিউস করে, অর্থাৎ ক্ষয় রোধ করে, মাটি আর ক্ষয় হয় না। তাহলে স্পষ্টই বলে দেওয়া আছে। এরপর আমরা দেখি এখানে কি বলছে, ইন হোয়াট পার্ট অফ দ্য প্যাসেজ ডাজ দ্য অথর ইন্ডিকেট দ্যাট সায়েন্টিস্ট হ্যাভ চেঞ্জ দেয়ার প্রিভিয়াস পজিশন অন দ্য মেকআপ লিকেন্স, অর্থাৎ সায়েন্টিস্টরা তাদের যে
আগে যে লিকেন গঠনের যে একটা বিষয় ছিল সেটা থেকে সরে আসছে, বা তারা যেটা বিলিভ করত সেটা থেকে তারা সরে আসছে, এই কথাটা কত নম্বর লাইনে বলা আছে। তো আমরা যদি এই জিনিসটা দেখি, তাহলে আমরা এখানে দেখব যে the intimate relationship between these two living components of a lichen was once erroneously thought to represent mutualism. একসময় এটাকে ইরোনিয়াসলি ভুলভাবে মিউচুয়ালিজম মনে করা হতো। In mutualistic relationship, in the mutualistic relationship both parties benefits, উভয়ে কি করা হয়, উভয়ে লাভবান হয়। with lichens however it appears the fungus actually parasite the algae, পরে দেখা গেল যে আসলে অর্থাৎ লিকেন যেটা সেটার মধ্যে ফাঙ্গাস যেটা সেটা অ্যালজি যেটা সেটার উপরে পরজীবী আকারে থাকে। তাহলে তাদের যে আগে ধারণা ছিল সেটা থেকে তারা সরে আসছে, এবং এটা বর্ণিত হয়েছে আমাদের এই লাইনে, এই 7 থেকে 9 নাম্বার লাইনে সেটা বর্ণনা করা হয়েছে। 14 থেকে 16 না, তাহলে এটা একটু ভুল এসে গেছে, এই হচ্ছে কথা। তাহলে এই গেল একটা ফ্যাসেজ। 2 নাম্বার ফ্যাসেজটা আমরা দেখব। তো এখানে টারমাইটের কথা বলা আছে, অর্থাৎ এখানে উই পোকার কথা বলা আছে এই ফ্যাসেজে। উই পোকার বিষয়বস্তু নিয়ে এই ফ্যাসেজটা বলা হয়েছে। ওকে, তো আমরা যদি একটু লক্ষ্য করি 11 নাম্বার, হাউ আর টারমাইটস লাইক অ্যান্টস, অর্থাৎ টারমাইটস গুলো কোন দিক দিয়ে পিপিলিকার মতো। তো 1 নাম্বার হচ্ছে দে লিভ ইন কমিউনিটিস এন্ড ইচ ক্লাসেস হ্যাজ এ স্পেসিফিক ডিউটি, অর্থাৎ আমাদের উই পোকাগুলো কিন্তু পিপিলিকার মতো এই দিক দিয়ে যে পিপিলিকা যেমন কমিউনিটিতে বসবাস করে, উই পোকাগুলো কমিউনিটিতে বসবাস করে এবং একটা সমাজ আছে তাদের, এবং প্রত্যেকের আলাদা আলাদা কাজ রয়েছে। তাহলে আমাদের আনসার এ হওয়ার সম্ভাবনাই বেশি। যদি আমরা ফ্যাসেজটা দেখি তাহলে আমরা এখানে দেখব the a termite is must like an ant, its communal habits although physically the two insects are distinct, যদিও বা শারীরিক দৃষ্টিকোণ থেকে উভয়ে ভিন্ন, কিন্তু তারা কিন্তু ওই কমিউনাল সিস্টেমে বসবাস করে, সমাজ সিস্টেমে বসবাস করে। লাইক দোজ অফ অ্যান্টস টারমাইট কলোনিজ কনসিস্ট অফ ডিফারেন্ট ক্লাস, অর্থাৎ টারমাইট যে অর্থাৎ উই পোকার যে কলোনি আছে সেটাও বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ, ইচ উইচ ওয়ান পার্টিকুলার জব, প্রত্যেক ক্লাসের কিন্তু আলাদা আলাদা একটা জব রয়েছে। তাহলে এই দিক দিয়ে তারা কিন্তু একই রকম। বি নাম্বার, দেয়ার বডিজ আর সেম শেপ, নো, দ্য কাইন্ড অফ কুইন আর ইমপ্রিজন্ড, the king and queen are imprisoned, king এবং queen কে imprison করা হয়, বন্দী করা হয়। the females reproductive capacities are the same, এই সমস্ত কথাগুলো বলা হয়নি। 2 নম্বর হচ্ছে the word communal in line 2 is closest in meaning to, communal মানে কি, 2 নম্বর লাইনে যে আমাদের communal বলা আছে সেটা মানে কি, তো সেটা মানে হচ্ছে আমরা জানি social, এই যে communal মানে হচ্ছে social। এরপরে 3 নম্বর দেখি which of the following is not true, নিচের কোনটা ট্রু নয়। all termites have eyes, প্রত্যেকটা টারমাইটের আই রয়েছে, তাহলে এই অংশটাই আমাদের ভুল। আমরা এটা কোথায় পাবো, যে এখানে আমরা বাকিগুলো দেখি, some termites cannot fly, কিছু টারমাইট আছে যেগুলো উড়তে পারে না। workers are smaller than soldier, ওয়ার্কার গুলো সোলজার থেকেও ছোট। termites don't fly often, তারা প্রায় সময় কিন্তু উড়াউড়ি করে না। তো এই জিনিসটা আসলে কোথায় বলা আছে।
যে এখানে আসলে কি বলা আছে। তো যদি দেখি দা partial conference in theory is supposed to do all of the following except, অর্থাৎ প্রি ট্রায়াল কনফারেন্স যেটা আমি পার্শিয়াল পড়েছি, প্রি ট্রায়াল কনফারেন্স যেটা ইন থিওরি ইজ সাপোজ টু ডু অল অফ দ্য ফলোইং, অর্থাৎ সবকিছুই করতে পারে একটা বাদে, এক্সেপ্ট মানে বাদে, কোনটা বাদে, ন্যারো দ্য ইস্যু, কজ আর্লি সেটেলমেন্ট, সেভ জুডিশিয়াল টাইমস, ইনক্রিজ সেটেলমেন্ট কস্ট। অর্থাৎ ইস্যুটাকে বা বিষয়টাকে তারা ন্যারো করে, ছোট করে ফেলে, কজ আর্লি সেটেলমেন্ট মানে খুব আর্লি বাদী বিবাদীর মধ্যে সুন্দর একটা সেটেলমেন্ট নিয়ে আসতে পারে বা তাদের মধ্যে সমঝোতা তৈরি করতে পারে, সেভ জুডিশিয়াল সিস্টেম, জুডিশিয়াল টাইম, বিচারালয়ের যে কাজ আছে সেটাকে সেভ করে, ইনক্রিজ সেটেলমেন্ট কস্টটাকে ইনক্রিজ করে। তাহলে এখানে প্রি ট্রায়াল কনফারেন্সের ব্যাপারে আমরা একটু দেখব যে প্রি ট্রায়াল কনফারেন্সের ব্যাপারে আসলে কি বলা আছে। তো এখান থেকে এতটুকু তো বললাম। তো এইখান থেকে দেখি অনেকগুলো এই সিচুয়েশনটাকে উন্নতি করার জন্য অনেকগুলো সাজেশন করা হয়েছে, অনেকগুলো বিষয় সাজেস্ট করা হয়েছে। One suggestion that has been made in order to maximize the efficiency of the system is to allow districts that have an overabundance of pending cases to borrow judges from other districts that do not have such a backlog. অর্থাৎ একটা সাজেশন হচ্ছে এরকম, যে সকল কোর্ট বা যে সকল এলাকায়, যে সকল ডিস্ট্রিক্টে দেখা যাচ্ছে বিচারের কেস মামলা মোকদ্দমা কম, ওই সকল এলাকা থেকে জাজদেরকে ভাড়া করে এনে যে সকল এলাকায় বিচার মামলা মোকদ্দমার কার্যক্রম বেশি সেইখানে এনে তাদের মাধ্যমে এই ব্যাকলজটা অর্থাৎ যে মামলা মোকদ্দমার যে একটা স্থির গতি সেটার মধ্যে একটা গতি আনার একটা সুপারিশ করা হয়েছে। যে সকল এলাকায় মামলা মোকদ্দমা কম বা বিচার কার্যক্রম কম সেখান থেকে জাজদেরকে এনে যে এলাকায় বিচারের কার্য বেশি সেই জায়গায় যদি আনা হয় তাহলে দেখা যায় দ্রুত এখানে যে জমে থাকা যে মামলা মোকদ্দমাগুলো সেগুলো দেখা যাবে যে আস্তে আস্তে দ্রুতই শেষ হয়ে যাবে। এই একটা হচ্ছে সাজেশন। দ্বিতীয় নম্বর, another suggestion is to pre-trial conference। দ্বিতীয় হচ্ছে প্রি ট্রায়াল কনফারেন্সটা, in which judge meet in their chamber, যেখানে জাজরা তাদের চেম্বারে মিট করে, with the litigants মানে মামলাকারীদের সাথে, and their attorneys in order, এবং তাদের অ্যাটর্নির সাথে, in order to narrow the issue, যে বলা আছে অর্থাৎ ইস্যুটাকে ন্যারো করার জন্য মানে ছোট করার জন্য, limit the witness, সাক্ষ্যকে আরো বেশি লিমিট করার জন্য, and provide for a more orderly trial, এবং আরো বেশি যাতে করে সুগঠিত একটা ট্রায়াল বিচার হয় সেটা এটা প্রোভাইড করে। The theory behind pre-trial conference is that judges will spend less time। এটা কেন করা হয়েছে প্রি ট্রায়াল এটা কনফারেন্সটা, যাতে করে জাজদের সময় কম লাগে, বিচারিক কাজে সময় কম লাগে। one each case and parties will more readily settle before trial, এবং পার্টিগুলো ট্রায়ালের আগে সেটেল করতে পারে, পরস্পরের মধ্যে সমঝোতা করতে পারে। when they realize the adequacy of their claims, যখন তারা তাদের ক্লেইমের ব্যাপারে অ্যাডিকুয়েসিটা বুঝতে পারে, and their opponent's evidence, এবং তাদের অপোনেন্টের যে এভিডেন্স বা সাক্ষ্য সেটাও তারা বুঝতে পারে। তাহলে ওই যে এখানে অনেকগুলো কথা বলা আছে যে এইটা এগুলো সবগুলো প্রি ট্রায়াল কেসে করে, কিন্তু এইখানে যে আমাদের বলা আছে যে ইনক্রিজ সেটেলমেন্ট কস্টটাকে বাড়ায় সেটা কিন্তু নাই। অর্থাৎ প্রি ট্রায়াল কনফারেন্স করা হয়েছে বিভিন্ন ধরনের সুবিধার জন্য। 22 নম্বর, the word ameliorating in line 6 is closest in meaning to। ameliorating মানে কি? তো ameliorating মানে যদি দেখি তার মানে improving, increasing, worsening, distinguishing। ameliorating মানে হচ্ছে improving। অর্থাৎ যদি আমরা এইখানটায় দেখি যে এখানে ওয়ার্ডটা রয়েছে, many suggestions have been made concerning method of ameliorating the situation। সিচুয়েশনটার উন্নতির জন্য, ইমপ্রুভিং এর জন্য অনেকগুলো সাজেশন করা হয়েছে। ওকে, এরপরে আমরা আসি 23 নম্বর, in line 12 the word backlog is closest in meaning to। 12 নম্বর লাইনে ব্যাকলজ মানে কি? ব্যাকলজ মানে হচ্ছে লেজিনেস অলসতা, ইনএফিশিয়েন্সি অদক্ষতা, ওভারলোড, ডেপার্থ। তাহলে आंसर হচ্ছে ওভারলোড। তাহলে আমরা ব্যাকলজটা দেখি। তো ব্যাকলজ রয়েছে এই যে এই জায়গায়, পেন্ডিং কেসেস টু বোরো জাজেস ফ্রম আদার ডিস্ট্রিক্ট, অন্য ডিস্ট্রিক্ট থেকে জাজদেরকে ভাড়া করে আনবে, দ্যাট ডোন্ট, যে ডিস্ট্রিক্টের নাই সাচ এ ব্যাকলজ, মানে ওভারলোড, কাজের প্রচুর চাপ যে সকল এলাকায় নেই সেখান থেকে জাজদেরকে ভাড়া করে এনে
যে সকল এলাকায় কাজ বেশি সেখানে এনে তারপরে এই কাজগুলো সমাধান করা হবে। 24 হোয়াট ইজ দ্য মেইন টপিক অফ দ্য প্যাসেজ, এই প্যাসেজের মেইন টপিক কি? এক নম্বর থেকে পড়ি, অল স্টেটস শুড ফলো ক্যালিফোর্নিয়াস এক্সাম্পল, সবগুলো স্টেট ক্যালিফোর্নিয়ার এক্সাম্পলটা ফলো করা দরকার। ইন ইউজিং স্মল ক্লেমস কোর্ট ইন অর্ডার টু ফ্রি দ্য phases for their work, the legislature need to formulate fewer laws so that the indicate can catch up on its older cases. Nobody seems to care enough to attempt to find methods for making the judicial system more efficiency. While there are many problems with the court system, অর্থাৎ কোর্ট সিস্টেমে অনেকগুলো সমস্যা থাকা সত্ত্বেও there are viable suggestion for improvement, অর্থাৎ এই সিচুয়েশন থেকে কিভাবে উন্নতি করা যায় এটার জন্য অনেকগুলো সাজেশন করা হয়েছে। তো এটা বোঝার জন্য মূলত ফুল প্যাসেজটাই পড়া দরকার। তো আমরা তো অনেকখানি পড়ে ফেলেছি। তো এই জায়গাটা থেকে আমরা দেখি যে এই যে এখানে আমরা এতটুকু পড়েছি যে দ্য থিওরি বিহাইন্ড প্রিট্রায়াল কনফারেন্স ইজ দ্যাট দ্য জাজ উইল স্পেন্ড লেস টাইম, তারা খুব অল্প সময় লাগবে তাদের on each cases and parties will more readily settle before trial, এবং তাদের মূল বিচারের আগে তারা নিজেদের মধ্যে একটা বুঝাপড়া আসতে পারবে। when they realize the adequacy of their claims and their opponents evidence, এবং যখন তারা বুঝতে পারবে যে তাদের পর্যাপ্ততা, তাদের দাবির পর্যাপ্ততা এবং তাদের অপোনেন্টের যে এভিডেন্স বা যে সাক্ষ্য সেটার বিষয়ে তারা ভালোভাবে জানতে পারবে। আনফরচুনেটলি দুঃখজনকভাবে at least one study has shown that, একটা গবেষণায় দেখা গেছে প্রিট্রায়াল কনফারেন্সেস ইউজ মোর জুডিশিয়াল টাইম দেন দে সেভ, অর্থাৎ এখানে যে বলা হয়েছিল যে জাজদের সময় সেভ করবে, সেখানে দেখা যাচ্ছে কি উল্টা আরো সময় বেশি লাগতেছে এই প্রিট্রায়াল কনফারেন্সে। রিয়েলি রেজাল্ট ইন প্রিট্রায়াল সেটেলমেন্টস এন্ড অ্যাকচুয়ালি রেজাল্ট ইন হায়ার ড্যামেজ সেটেলমেন্ট, এখন দেখা যাচ্ছে এখানে যে বাদী বিবাদীর মধ্যে তো সমঝোতা তো দূরের কথা, বরং এদের মধ্যে আরো বেশি শত্রুতা তৈরি হচ্ছে এটার কারণে। এবার দেখো মেনি স্টেটস হ্যাভ নাও এস্টাবলিশ অ্যানাদার মেথড, অন্য যে স্টেট আছে বা অঙ্গরাজ্য আছে সেগুলো বিভিন্ন অন্য বিষয়গুলো অ্যাপ্লাই করতে চেষ্টা করতেছে। স্মল ক্লেম কোর্ট, তার মধ্যে একটা হচ্ছে স্মল ক্লেম কোর্ট ইন হুইচ কেসেস ওভার স্মল সামস অফ মানি ক্যান বি ডিসপোজড, যেখানে অল্প কিছু টাকা দিয়ে কেসটা ডিসমোস মীমাংসা করা যাবে। অফ উইথ কনসিডারেবল ডিসপ্যাচ, এবং খুব দ্রুত গতিতে মোটামুটি কেসটা ডিসপ্যাচ করা যাবে, এটার নাম হচ্ছে স্মল কোর্ট, যেখানে অল্প টাকা দিয়ে খুব দ্রুত গতিতে মামলা মোকদ্দমা নিষ্পত্তি করা যায়। such proceedings cost of litigants almost nothing, এখানে দেখা যায় যে কি বাদীর টাকা পয়সা খুব একটা লাগে না। in California for example the party must appear before the judge without the assistance of counsel, কাউন্সিলের কোনো সাহায্য ছাড়া ডিরেক্টলি তারা জাজের কাছে চলে আসে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে। the proceeding are quite informal, এই প্রসিডিংটা এই জিনিসটা প্রক্রিয়াটা খুবই অত বেশি ফর্মালিটি মেইনটেইন করে না। there is no pleading, এবং এখানে ফর্মাল স্টেটমেন্টেরও দরকার হয় না, মামলা মোকদ্দমার মধ্যে ফর্মাল স্টেটমেন্ট থাকে, এগুলোর দরকার হয় না। the litigants need to make only a one sentence statement of their claim, লিটিগেন্ট শুধুমাত্র তাদের অভিযোগটা এক বাক্যে বলে দিতে পারে। by going to this type of court, এই টাইপ ধরনের কোর্টে গেলে the plaintiff waives any right to a jury trial, অর্থাৎ যে বাদী আছে সে কি করতে পারে, waive the right to jury trial and the right to appeal the decision, তাদের অর্থাৎ বিরুদ্ধে নেওয়া কোনো ডিসিশনের বিপক্ষে মামলা করতে পারে এবং তারা অ্যাপিলও করতে পারে। ইন কামিং ইয়ার, আসন্ন বছরগুলো উই ক্যান এক্সপেক্ট টু সি মোর অ্যান্ড মোর ইনোভেশনস, যে এই জায়গায় বলা আছে সামনের বছরগুলোতে তারা বলতেছে আমরা আরো বেশি উন্নতি দেখতে পাবো। কন্টিনিউইং এফোর্ট টু রেমেডি দ্য সিচুয়েশন হুইচ মাস্ট বি রেমেডিড, অর্থাৎ এই সিচুয়েশনগুলোকে সত্যি উন্নতি করা দরকার এবং এগুলো উন্নতি করতে হবে। এই মামলা মোকদ্দমা ধীর গতি থেকে জাতিকে উদ্ধার করতে হবে। ইফ দ্য সিটিজেন্স হু হ্যাভ ভ্যালিড ক্লেমস আর গোয়িং টু বি এবল টু হ্যাভ দেয়ার ডে ইন কোর্ট, অর্থাৎ যেদিন কোনো মানুষ সত্যিকার বিচারের জন্য যার সত্যিকার অর্থে ক্লেম রয়েছে, দাবি রয়েছে বা মামলা মোকদ্দমা রয়েছে, সেই যেন তার কোর্টে গিয়ে তার দাবিটা পূরণ করতে পারে, তার মামলার সঠিক বিচারটা সেই যেন পায়। এইটা হচ্ছে পুরো প্যাসেজের কাহিনী। তো এইখানে যদি আমরা দেখি যে এইখানে ওনারা বলছে যে যদিও এখানে অনেকগুলো প্রবলেম রয়েছে, তারপরে এখানে অনেকগুলো ইমপ্রুভমেন্টের সাজেশন দেওয়া আছে। 25 নম্বর ইন লাইন 3 লিটিগেন্স ইজ ক্লোজেস্ট মিনিং টু, এখন লিটিগেন্ট মানে কি এতক্ষণ তো বললাম, লিটিগেন্ট মানে কি, লিটিগেন্ট মানে হচ্ছে পার্টিস ইন এ লসুট, অর্থাৎ যারা বাদী হয় বা যারা বিচারের কার্যের জন্য দৌড়ায়। এবারে দেখা যাচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং
ইজ ওখানে লিখে দিয়েছে লিটিগেন্ট মানে মামলাকারী। which of the following is true about small claim court? স্মল ক্লেম কোর্টের ব্যাপারে কোনটা সত্য? তো যদি দেখি it is possible to have one's case heard by a jury if one is classified with the court decision. The litigants must plead accurately and according to a district form. The decision may not be appealed to a higher court. The parties may not present their cases without any attorney self. তো অর্থাৎ এখানে স্মল কোর্টের বিষয়টা কি? এখানে স্মল কোর্টের বিষয়টা হচ্ছে এটা, দ্য ডিসিশন মে নট বি অ্যাপিল টু এ হায়ার কোর্ট, অর্থাৎ ডিসিশনটা হায়ার কোর্টে অ্যাপিল করা লাগে না, এই হচ্ছে কথা। তো স্মল কোর্টের বিষয়টা হচ্ছে এটা, যে এখানে বলছে এই যে আমরা যদি একটু করে দেখি এখানে যে স্মল কোর্টের এই যে স্মল ক্লেম কোর্ট in which cases over small sums of money cases over small sums of money can be disposed, মানে অল্প টাকায় কিন্তু কেসটা ডিসপোজ করা যায়, of which considerable dispatch, দ্রুত গতিতে, এবং যেখানে আমাদের হাই কোর্টে যাওয়া লাগে না, এই আর কি কথা। তাহলে এইটাই হচ্ছে বিষয়। এরপরে দ্য পার্টিস উইদাউট অ্যাটর্নি সেলফ, এরপর হচ্ছে 27 দ্য ওয়ার্ড স্ট্যাগারিং ইন লাইন 3 is nearest meaning to, স্ট্যাগারিং মানে কি বলতেছে ডে বাই ডে বাড়তেছে, তাহলে আপ এন্ড ডাউন, নামতেছে উঠতেছে, ডিক্রিজিং কমতেছে, চার্জ কারো বিরুদ্ধে মামলা করা, অ্যাস্টাউন্ডিং, তার মানে অ্যাস্টাউন্ডিং হবে এখানে অ্যান্সার, অর্থাৎ এটা অনেক ব্যাপক হারে বাড়তেছে। এবার দ্য ওয়ার্ড ডিসপ্যাচ ইন লাইন 26 means most nearly the same as, অর্থাৎ ডিসপ্যাচ মানে কি 26 নম্বর লাইনে যে ডিসপ্যাচের কথা বলা আছে, ডিসপ্যাচ মানে কি হেস্ট, আমি ওখানে লিখে দিয়েছি বাংলাতে দ্রুত গতিতে। এরপরে 19 ইট ইজ এমপ্লয়েড ইন দ্য প্যাসেজ দ্যাট, প্যাসেজের মধ্যে এটা বোঝা যায় কি বোঝা যায়, মোস্ট পিপল হু প্লি দে হ্যাভ বিন রংড হ্যাভ এ রেডি রেমেডি ইন কোর্ট লসুইট, মানুষ পালাই গেছে তারপর দ্রুত বিচার পাইছে, এই ধরনের কোনো কথা নাই। মেনি পিপল উড লাইক টু ব্রিং এ কেস টু কোর্ট but are unable to because of the cost of requirement, অনেক মানুষ would like to bring a case to the court, অনেক মানুষ কোর্টে কেস আনতে চায় but are unable to because of the cost and required, কিন্তু এইখানে কোর্টের মধ্যে যে সকল রিকোয়ারমেন্ট এবং টাকা পয়সার ব্যাপার এটার কারণে আনতে পারে না। The judicial system in the United States is highly acclaimed for its efficiency, তাদের দক্ষতার জন্য অনেক বেশি প্রশংসা, না এখানে পুরো প্যাসেজ জুড়ে অদক্ষতার কথা বলা হয়েছে। এবারে someday pre-trial conference likely will replace trial completely, pre-trial conference-টা ট্রায়াল কনফারেন্সটা রিপ্লেস হয়ে যাবে। তো এই ধরনের কথা নয়, কথাগুলো হচ্ছে এইটাই আছে। many problems would like to bring many people, অনেক মানুষের কেস নিয়ে আসতে চায়, কিন্তু দেখা যায় যে একটা কেস আনলে বছর পর বছর সময় চলে যায়, এটার কোনো শুনানি টুনানির কোনো ইয়ে থাকে না, এই আর হচ্ছে কথা। পুরো ফ্যাসটা পড়ে কিন্তু আমরা এটাই বুঝতে পারি। the word remedy in line 35 is closest in meaning to, remedy মানে কি 35 নম্বর লাইনে যে রেমেডির কথা বলা আছে সেটাই কি, প্রতিকারটা কি, কারেক্ট রিভিউ এক্সপোজ ডিসকভার, তার মানে রেমেডি মানে প্রতিকার মানে কারেক্ট, সিচুয়েশনটাকে কারেক্ট করতে সুস্থ করতে। 31 the passage indicate that the pre-trial conference may not actually produce productive positive result in line কত নম্বর লাইনে প্রোডাক্টিভ রেজাল্টটা তারা দিতে পারে না, এই যে প্রি-ট্রায়াল এটা কথা তো বলা আছে। তো যদি আমরা এই জায়গাটা লক্ষ্য করি তাহলে এই যে আনফরচুনেটলি করে বলে দিয়েছে, unfortunately at least one study has shown that the pre-trial conferences use more judicial time than they save, অর্থাৎ জুডিশিয়াল টাইম কি সেভ করবে তার চেয়ে বড় আরো নষ্ট করতেছে। তাহলে এই যে হচ্ছে ব্যাক অর্থাৎ যে সেটার যে ব্যর্থতা সেটা এখানে বলা আছে। ওকে, তাহলে মানে হচ্ছে এখানে প্লিজ টোপলে বলাই আছে, স্পষ্ট লাইনগুলো দেখলে এগুলো কিন্তু সহজে ধরা যায়। 20 থেকে 23 নম্বর লাইনে এটা বলা আছে। এরপরে আমরা চলে আসবো টাইটানিক প্যাসেজটাই। তো টাইটানিক প্যাসেজটা খুবই সুন্দর একটা প্যাসেজ, তো এটার ব্যাপারে আমরা জানতে পারবো। তো দেখি টাইটানিক প্যাসেজটা কি বলে। তো টাইটানিক প্যাসেজ যদি দেখি, তো দেখা যাক, আমরা কোশ্চেনে চলে আসি। এই যে ছোট প্যাসেজটা, অল অফ দ্য ফলোইংস আর ট্রু এক্সেপ্ট, নিচের সবগুলোই সত্য একটা বাদে, অনলি এ থার্ড অফ দোজ অ্যাবাউট পেরিশড, অর্থাৎ যারা টাইটানিকের মধ্যে যারাই উঠেছিল তাদের এক তৃতীয়াংশ, অনলি আ থার্ড অফ দোজ, এক তৃতীয়াংশই ধ্বংস হয়েছিল বা মারা গিয়েছিল। তো আমরা দেখি আসলে কতটুকু কি হয়েছিল। আচ্ছা, এই
2 নম্বর দ্য কার্পাথিয়ান রেস্কিউড দ্য সার্ভাইভারদেরকে কার্পাথিয়ান যে জাহাজটা ছিল সেটা রেস্কিউ করেছে, এটা সত্য। প্যাসেজে আছে, দেখাচ্ছি আমি। দ্য এসএস টাইটানিক স্যাঙ্ক নিয়ার নিউফাউন্ডল্যান্ডের কাছে ডুবে গেছে, সত্য। এসএস টাইটানিক ওয়াজ দ্য ফাস্টেস্ট শিপ অ্যাফ্লোট ইন 1912, 1912 সবচেয়ে দ্রুত গতির যে জাহাজ ছিল পৃথিবীতে সেটা ছিল এসএস টাইটানিক। তাহলে এই তিনটে ইনফরমেশন কিন্তু সঠিক, এইটা কিন্তু ব্যাঠিক। তো এটা দেখাচ্ছি, ওখানে বলছে থার্ড মানে 1/3, কিন্তু বিষয়টা হচ্ছে তার চেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল। তো প্যাসেজটা পড়ে ফেলি। In an effort to productive the largest, fastest and most luxurious ship afloat, the British SS Titanic, অর্থাৎ in an effort to produce the, অর্থাৎ সবচেয়ে বড় দ্রুতগতির এবং লাক্সারিয়াস শিপ যেটা আপলোড যেটা মানে সমুদ্রে ভাসানো হয়েছিল সেটা ছিল ব্রিটিশ টাইটানিক, এসএস টাইটানিক, ব্রিটিশদের তৈরি জাহাজ এসএস টাইটানিক। It was so superior to anything else on the seas that it was dubbed unsinkable, অর্থাৎ এটা এত বেশি সুপারিয়র, এত বেশি দারুণ এবং মানে অপ্রতিদ্বন্দ্বী ছিল যে মনে করা হতো এটা ডুববে না। So sure of this was, এত বেশি শিওর ছিল where the owners, মালিকরা ছিল যে that they provided only 20 lifeboat of rafts and rafts, অর্থাৎ মাত্র কয়টা, অনলি 20টা লাইফবোট দেওয়া হয়েছিল এবং 20টা র্যাফট দেওয়া হয়েছিল। র্যাফট মানে হচ্ছে ভেলা, মানে ওই যে যেগুলো করে ভূমধ্য সাগর পাড়ি দেয়, যে সমস্ত ওই ইয়া দিয়ে এগুলো দেখা যায় মাঝে মাঝে ইয়াতে টিভিতে, ওগুলোকে বলা হয় ভেলা, মানে পাম দিয়ে যেগুলোকে ইয়া করা হয়, অথবা ছোট ডিঙ্গি নৌকার মতো। লেস দেন 1/2 অফ নাম্বার, এই যে লাইনটা বলা আছে, লেস দেন 1/2 দ্য নাম্বার, অর্থাৎ হাফ নাম্বারের চেয়েও কম, নিডেড ফর দ্য কত 22,027 প্যাসেঞ্জার্স অন বোর্ড, অর্থাৎ 22,027 প্যাসেঞ্জারের জন্য মানে যতটুকু দরকার তারও অর্ধেকেরও কম কি দেওয়া হয়েছিল, রেফট এবং লাইফবোট দেওয়া হয়েছিল। এই হচ্ছে বিষয়। তাহলে এরপর আমরা দেখি মেনি প্যাসেঞ্জার্স ওয়্যার অ্যাবোর্ড দ্য নাইট ইট র্যামড আইসবার্গ, দেখেন যেদিন বরফের সাথে ধাক্কা খেয়েছিল অনেক প্যাসেঞ্জার ভেতরে ছিল। only 2 days at sea and more than halfway between England and its New York destination, ইংল্যান্ড এবং নিউ ইয়র্কের মাঝের যে ডেস্টিনেশন, যে জায়গা, ওই জায়গার মাঝে মাত্র 2 দিন ছিল তারা সমুদ্রে, এর মধ্যে শেষ। বিকজ দ্য লাক্সারি লাইন ওয়াজ ট্রাভেল সো ফাস্ট, এবং এই লাক্সারি লাইনের মানে এটা টাইটানিক জাহাজের কথা বলতেছে, যে এটা এত দ্রুত চলছিল, ইট ওয়াজ ইম্পসিবল টু অ্যাভয়েড দ্য গোস্টলি লুকিং আইসবার্গ, এবং এই যে দৈত্যাকারের মতো যে আইসবার্গ ছিল সেটাকে অ্যাভয়েড করাটা তার জন্য খুবই কষ্টকর হয়েছিল, কারণ এটা খুবই স্পিডে চলতেছিল, ফলে ধাক্কাটা খেয়ে যায়। অ্যান এক্সটিংগুইশ ফায়ার, আনএক্সটিংগুইশ এবং ফায়ার মানে আবার আগুনও ধরে গিয়েছিল, যেটাকে নির্বাপন করা যাচ্ছিল না। অলসো কন্ট্রিবিউটেড টু শিপস সাবমার্শন, ফলে শিপ সাবমার্শনে এটার মধ্যে একটা অবদান রাখে, সে আগুন ধরে গিয়েছিল যেটা নিভতেছিল না। প্যানিক ইনক্রিজ দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটিস, আবার প্যানিক হয়ে গিয়েছিল, সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিল, এটাও আবার ক্যাজুয়ালিটি বাড়াইতে বা মৃত্যুর সংখ্যা, মৃত্যু হার বাড়াতে সাহায্য করেছিল। as people jumped into the icy water, ফলে মানুষজন কি করতেছিল, আইসি ওয়াটার মধ্যে লাফ দিচ্ছিল। or fought to be among the few to board the lifeboat, এবং অথবা তারা ওই যে লাইফ বোর্ডে ওঠার জন্য যে যুদ্ধ চলতেছিল তখন, মানে নিজেদের মধ্যে যে একটা দৌড়াদৌড়ি চলতেছিল, ওইখানের মধ্যে তারা দেখা যায় অনেকে মারা গেছে বা ডিরেক্ট পানিতে পড়ে যায় লাইফ বোটে উঠতে গিয়ে। 4 hours after the mishap, 4 ঘন্টা পরে, এই ঘটনাটা ঘটার 4 ঘন্টা পরে, another ship the কার্পাথিয়া, অন্য একটা শিপ যেটার নাম ছিল কার্পাথিয়া, রিডিউসড কত রেস্কিউড, তারা উদ্ধার করতে পেরেছিল 705 জন সার্ভাইভারকে উদ্ধার করতে পেরেছিল। তো এখানে কথা হচ্ছে 2227 জন প্যাসেঞ্জারের মধ্যে 705 জনকে উদ্ধার করছে। তার মানে এখানে আমাদের দেখা যায় 321 যদি হয়, তার মানে হচ্ছে 2 ভাগেরও বেশি মানুষ মারা গিয়েছিল। তো এইখানে বলা আছে অনলি এ থার্ড দোজ অ্যাবোর্ড ফ্যারিশ, ফ্যারিশ মানে ধ্বংস হওয়া, মারা যাওয়া, শুধুমাত্র 1/3 মারা গিয়েছিল না, বরং 2/3 মানুষ মারা গিয়েছিল, 1/3 মানুষ উদ্ধার করতে পেরেছিল। তো দা কার্পাথিয়ান রেস্কিউড সার্ভাইভারদেরকে কার্পাথিয়ান রেস্কিউ করেছিল একটা আরেকটা শিপ এসএস টাইটানিক নিউফাউন্ডল্যান্ডের কাছে ডুবে যায়। এবারে এখানে আসি, আমরা দেখি দ্য এসএস টাইটানিক had enjoyed only 2 days of sailing glory on its maiden voyage
in 1912 before the plunging into 12,000 feet of water near the coast of Newfoundland. এই যে নিউফাউন্ডল্যান্ডের কাছে ডুবে যাওয়ার আগে মাত্র 2 দিনই এটা ভ্রমণ করতে পেরেছিল, সমুদ্রে ছিল, এবং 1912 সালে ডুবে যায়। এটা 1912 সালে ডুবে যায়, 12,000 ফিট নিচে পানির গভীরে ডুবে যায়। Where it lies today, এবং এখানেও এটা আছে। আবার আরেকটা অল্প কিছুদিন আগে টাইটানিক দেখতে গিয়ে আরেক কাণ্ড ঘটে গেল, এই আর কি। তাহলে 1 নাম্বার आंसर আমরা দেখলাম এটা। বাকিগুলো দ্রুত করে ফেলবো যেহেতু আমরা পুরোটা প্রসেস করে ফেলেছি। All of the following contributed to the larger death toll, মানে সবটাই কিন্তু লার্জার ডেথ টুলে কন্ট্রিবিউট করেছিল, মানে মানুষ ব্যাপক হার মানুষ মরতে সাহায্য করেছিল। প্যানিক, অবশ্যই প্যানিকের কথা বলা আছে, প্যানিকও সাহায্য করছে। ফায়ার, আগুন লাগছিল, আনএক্সটিংগুইশ ফায়ার লাগেছিল। স্পিড, দ্রুত গতির ছিল, ফলে ধাক্কা খেয়ে যায়, এটা। এবার কারপাতি, না কারপাতি এবার উদ্ধার করেছিল, এটা একটা জাহাজের নাম, তাহলে এটা সহজে যে এই স্পষ্ট এই লাইনে বলা আছে। আনএক্সটিংগুইশ ফায়ার also contributed to the ship's submersion. The panic increased the number casualties. People jumped in the icy water and fought among between the boat. For 4 hours, ship other Carpathia rescued them. এর কার্পাথিয়া রেস্কিউ করেছিল, বুঝা আসছে, এবং এটার স্পিড ছিল বেশি, ফলে এটা ডুবে যায়, ধাক্কা খেয়ে যায়। তাহলে আনসার কার্পাথিয়া, যে এটা ডেথ টুলকে বাড়ানে বরং মানুষদেরকে আরো বাঁচাইছে। দেখো, হাউ মেনি ডেজ ওয়াজ এসএস টাইটানিক এট সি বিফোর সিঙ্কিং, ডুবে যাওয়ার আগে কতদিন এসএস টাইটানিকটা ছিল? 2 দিনই ছিল বলা আছে, যে মাত্র 2 দিন সে নদী সমুদ্রে ছিল। as only 2 days, এই যে বলা আছে only 2 days, enjoyed only 2 days of sailing glory is maiden voyage. maiden voyage মানে তার প্রথম যাত্রা, সমুদ্র যাত্রাকে ভয়েজ বলে। 2 in line 11 the word unextinguished, 11 এ unextinguished মানে কি? তো unextinguished মানে হচ্ছে, আমরা যদি দেখি unquenched, অর্থাৎ unquenched মানে তৃপ্ত হওয়া বা বন্ধ হওয়া, বা আগুন টাগুন লাগলে বা কোনো একটা পিপাসা লাগলে যে তৃপ্ত হওয়া বা এটা আর ইয়া না থাকা, সেটাকে বলা হয় আনকুইঞ্চড। এরপরে ইনলাইন 18 18 নম্বর লাইনে মেইডেন ভয়েজ মানে কি? মেইডেন ভয়েজ মানে হচ্ছে সমুদ্র যাত্রা, প্রথম সমুদ্র যাত্রাকে মেইডেন ভয়েজ বলে। তাহলে এখানে কি বলবো আমরা? ইনঅগোরাল, এই যে ইনঅগোরাল, মেইডেন ভয়েজ মানে ইনঅগোরাল মানে হচ্ছে আমাদের উদ্বোধনী যে যাত্রা সেটাকে বলা হয়। দ্য ওয়ার্ড ডাবড ইন লাইন 3 ইজ ক্লোজেস্ট মিনিং, ডাবড মানে কি? 3 নম্বর লাইনে যে ডাবড ছিল, ডাবড শব্দের অর্থ কি? কল্ড, তার মানে আমরা জানি ডাবড মানে কল্ড, ইনিশিয়েটেড, ক্রিটিসাইজ, লিসেন। তাহলে এই যে 3 নম্বর লাইনে যে ডাব ছিল, ডাব কোথায়? And the British Titanic is was superior to anything else is that is was dubbed unsinkable, এটাকে বলা হতো unsinkable, মানে কি? এটা ডুববে না। এরপরে দেখো, what is the main idea of this passage? এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি? SS Titanic provide itself the most seaworthy vessel 1912, 1912 তে সবচেয়ে seaworthy vessel-টা SS Titanic কোম্পানি প্রোভাইড করেছিল itself. Attempts to rescue the SS Titanic survivor were not successful, তাদের যে রেস্কিউ করার যে চেষ্টাটা সেটা সফল হয়নি। ওভার কনফিডেন্স বাই বিল্ডার্স এন্ড ওনার্স ওয়াজ গ্রেটলি রেসপন্সিবল ফর দ্য সিঙ্কিং অফ দ্য ভেসেলস, অর্থাৎ মালিক পক্ষ এবং ওনার যারা ছিল, নির্মাতা এবং মালিক পক্ষের ওভার কনফিডেন্টের কারণে এই জাহাজটা ডুবে যায়। তাহলে এটাই হচ্ছে মূল কথা। এ ফায়ার প্যানিক ওয়ার দ্য অনলি কজ টু সিঙ্কিং দ্য শিপ, বলছে ফায়ার এবং প্যানিক না, স্পিডও ছিল, জাহাজের স্পিডও এই জাহাজটা ডুবে যাওয়াতে সাহায্য করেছিল। তাহলে শুধুমাত্র এই দুইটা জিনিস ছিল না। তাহলে এইটা হচ্ছে কথা, তাদের ওভার কনফিডেন্স, মালিক পক্ষ এবং নির্মাতাদের এই ওভার কনফিডেন্স থাকার কারণে এই অবস্থা হয়েছে। অনেক স্টুডেন্টস ওভার কনফিডেন্সের কারণে পরীক্ষা টিকে না। এবারে দেখা যায় 39, in which lines does the author indicate that the SS Titanic owners were only overly confident about the seaworthiness? কত নম্বর লাইনে বলা আছে যে এসএস টাইটানিক ওনাররা ওভার কনফিডেন্স দেখাইছে? এটা কত নম্বর লাইনে বলা আছে? তো যদি দেখি যে আমরা সো শিওর অফ দিস ওয়াজ দ্য ওনার, এই যে ওনাররা এত বেশি শিওর ছিল যে কত নম্বর লাইন হইতে পারে? ক্লিফস্টোফেল অনুযায়ী 2, 3, তার মানে 4, 5 নম্বর লাইন হইতে পারে। তো আমরা যদি দেখি 4 থেকে 6 নম্বর লাইন, তাহলে আমাদের এসএস টাইটানিক শেষ। এবার হচ্ছে শেষ প্যাসেজটা, এটা হচ্ছে গিজা পিরামিড নিয়ে কথা। তো আমরা চলে আসি, এটা ছোট্ট একটা প্যাসেজ, অত বড় না। হোয়াট হ্যাজ রিসার্চ অফ দ্য বেস্ট রিবিল্ড, অর্থাৎ হোয়াট হ্যাজ রিসার্চ অফ দ্য বেস্ট রিবিল্ড, বেসের যে রিসার্চ ছিল, অর্থাৎ পিরামিডের যে ভিত্তিপ্রস্তর, ওইটা রিসার্চ করতে গিয়ে কোন জিনিসটা বেরিয়ে এসেছিল?
There are cracks in the foundation. ফাউন্ডেশনের নিচে ফাটল আছে. Tom's robbers have stolen the pharaoh's body. টমের যে চোর আছে অর্থাৎ যারা অর্থাৎ কবর চুরি করে বা পিরামিড থেকে লাশ চুরি করে, তারা চুরি করেছিল, ডাকাতরা কি ফেরাওদের লাশ চুরি করেছিল. The lines represent important events, a superior race of the people. দেখা গেছে যে কি বেসটাকে এক্সামিন করে দেখলো যে এখানের মধ্যে কিছু লাইন আছে যেগুলো ইম্পর্টেন্ট ইভেন্ট গুলোকে ইন্ডিকেট করে থাকে. এই যে এই জায়গায় বলা আছে এক্সপ্লোরেশন এন্ড ডিটেইল এক্সামিনেশন, অর্থাৎ বিশদ পরীক্ষা নিরীক্ষার পরে এবং গবেষণার পরে অফ দ্য বেস. বেস মানে কি? বেস মানে ফাউন্ডেশন অফ দ্য স্ট্রাকচার, অর্থাৎ গিজার পিরামিডের ফাউন্ডেশন কে খুব ভালোভাবে একটা পরীক্ষা নিরীক্ষা চালানোর পরে দেখা গেল রিভিলস মেনি ইন্টারেস্টিং লাইন, অনেকগুলো ইন্টারেস্টিং লাইন পাওয়া গেল ওইখানে. ফার্দার সায়েন্টিফিক স্টাডি ইন্ডিকেটস, দেখা গেল যে কি সামনে আরো যখন গবেষণা করা হলো, বৈজ্ঞানিক গবেষণা, that this represent a type of timelines of events past, present and future. এইখানে এমন কিছু ঘটনার কথা বলা আছে যেগুলো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎকে নির্দেশ করে. Many of the events have been interpreted, অনেকগুলো ইভেন্টস এর কথা অলরেডি এগুলো বর্ণনা করা হয়েছে, and found to coincide with the known fact of the past. এবং দেখা যাচ্ছে অতীতে যা হয়েছিল সেটার কথাই কিন্তু স্পষ্ট এখানে বলা ছিল এই লাইনগুলোতে, এবং ওটা সম্পূর্ণ মিলে গেছে এটা. আদার্স আর প্রফেসাইড ফর দ্য ফিউচার জেনারেশন, এবং ভবিষ্যতে কি ঘটতে পারে এরকম কিছু জিনিস বলা আছে. এন্ড আর কারেন্টলি আন্ডার ইনভেস্টিগেশন, এবং এগুলোকে খুব ইনভেস্টিগেশন করা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে. মেনি বিলিভ দ্যাট পিরামিডস, অনেকে মনে করেন যে পিরামিড হ্যাভ সুপারন্যাচারাল পাওয়ার, পিরামিডের সুপারন্যাচারাল পাওয়ার রয়েছে. এন্ড দিস ওয়ান ইজ নো এক্সেপশন, এবং এইটা মানে ইজ নো এক্সেপশন, এটা কিন্তু এক্সেপশন না. সাম রিসার্চার্স ইভেন অ্যাসোসিয়েট, অনেকে কিন্তু এটা কিন্তু মনে করেন ইট উইথ এক্সট্রাটেরিশিয়াল বিং অফ দ্য অ্যানশিয়েন্ট পাস্ট, অর্থাৎ অতীতের যে সুপারন্যাচারাল বিষয় ছিল, অনেকে মনে করেন যে এটার সাথে সুপারন্যাচারাল কোনো বিষয়ের সম্পৃক্ততা রয়েছে. ওয়াজ দিস সুপারস্টিশন মেড বাই দ্য অর্ডিনারি বিংস, এখন প্রশ্ন হচ্ছে এটা কি আসলে কোন সাধারণ মানুষে বানাইছিল, অর ওয়ান বিল্ট বাই এ রেস ফার সুপারিয়র টু এনিওয়ান নোন টুডে, অথবা এমন একটা কিছু এমন কেউ বানিয়েছিল যারা বর্তমান আমাদের চেয়ে অনেক উন্নত ছিল, অনেক বেশি জ্ঞানী ছিল, এরকম কোন একটা রেস কর্তৃক নির্মিত হয়েছিল. আসলে কে নির্মাণ করেছিল এই পিরামিডটা, এটাই হচ্ছে প্রশ্ন. তো এই যে এখানে বলা আছে লাইনগুলো কি বলছে, দ্য লাইনস রিপ্রেজেন্ট ইম্পর্টেন্ট ইভেন্ট, ওই লাইনগুলো বেসের মধ্যে যে লাইনগুলো পাওয়া গেছে সেটা ইম্পর্টেন্ট ইভেন্টকে কি করে আইডেন্টিফাই করে. এবার অ্যাকচুয়ালি extraterrestrial beings are, extraterrestrial being কি, very strong workers, অনেক শক্তিশালী ওয়ার্কাররা, astronomers in the ancient times, ancient time এর মধ্যে যারা অ্যাস্ট্রোনমার জ্যোতির্বিদ তারা, রিসার্চ ইজিপশিওলজি নিয়ে যারা রিসার্চ করে তারা, এরপরে লিভিং বিংস ফ্রম আনাদার প্ল্যানেটস. তাহলে এক্সট্রাটেরেস্ট্রিয়াল মানে কি, ফার্স্ট লাইনে বলা আছে, আর এক্সট্রাটেরেস্ট্রিয়াল বিং মানে হচ্ছে লিভিং বিংস ফ্রম আদার প্ল্যানেট, অন্য গ্রহে বসবাসকারী যে প্রজাতি বা যে মানুষের মতন যে আর অন্য কোনো কিছু, সেটাকে বোঝাচ্ছে. তো এক্সট্রাটেরেস্ট্রিয়াল বিং মানে হচ্ছে এইটা. এই যে সাম রিসার্চার্স ইভেন অ্যাসোসিয়েটেড ইট উইথ এক্সট্রাটেরেস্ট্রিয়াল বিংস অফ অ্যান এনশিয়েন্ট পাস্ট, অতীতকালে যে অন্য কোনো গ্রহ থেকে কেউ এসে এটা নির্মাণ করেছে এরকমও বলতে চাচ্ছেন. এবার দেখি 42, হোয়াট ওয়াজ দ্য মোস্ট প্রবাবল রিজন ফর প্রোভাইডিং সো মেনি হিডেন প্যাসেজ, এখন এতগুলো হিডেন প্যাসেজ কেন, মানে পথ কেন, গোপন পথ কেন এই ইয়ার মধ্যে, পিরামিডের মধ্যে, এটার কারণ কি? টু অ্যালাউ দ্য ওয়েট অফ পিরামিডস টু সেটল ইভেনলি, টু পারমিট দ্য হাই প্রিস্ট টু প্রে এট নাইট, টু এনাবল দ্য pharaoh's family to bring food to his journey to the afterlife, to keep grave robber from finding the tombs and the treasures buried with the pharaoh, অর্থাৎ ফারাওদের লাশ যেন চুরি না হয় এবং ফারাওদের লাশের সাথে যে ফারাওদের সম্পত্তিগুলো দাফন করা হতো সেগুলো যাতে করে সম্পদগুলো যাতে করে ডাকাতরা চোর ডাকাতরা চুরি করতে না পারে, এই জন্য অনেকগুলো গোপন পথ তৈরি করা হয়েছিল. তো আমরা শেষ অংশ তো দেখেছি, শুরুর অংশ দেখি. আমরা যদি দেখি যে ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য এনশিয়েন্ট ওয়ার্ল্ড, প্রাচীন যুগের সাতটা আশ্চর্যের মধ্যে দ্য পিরামিড অফ গিজা ওয়াজ দ্য মনুমেন্ট অফ উইজডম এন্ড প্রফেসি বিল্ট অ্যাজ এ টম্ব ফর দ্য ফারাওস চিপিয়ন্স ইন কত 1227-এ
1720 বিসিতে এটা কিন্তু নির্মিত হয়েছিল পিরামিড অফ গিজাটা, যেটা উইজডম, যেটা জ্ঞানের এবং প্রফেসির কি রাখে, প্রফেসির একটা স্তম্ভ বলে ধরা হয় বর্তমান যুগে। বিল্ড অ্যাজ এ টম্ব ফর দ্য ফারাও চিপিয়স, ফারাও চিপিয়সের মনুমেন্ট হিসেবে 1720 এটা নির্মাণ করা হয়েছিল। ডিসপাইট ইটস অ্যান্টিকুইটি, এটার মানে অনেক প্রাচীনতা থাকলেও certain aspects of its construction make it one of the truly great wonders of the world. এটা মানে অনেক পুরাতন, ঠিক আছে, কিন্তু এমন কিছু বিষয় রয়েছে যেটা সত্যিকার অর্থে এই পিরামিডকে অনেক বেশি আশ্চর্যান্বিত করে, মানে আশ্চর্যজনক মনুমেন্ট হিসেবে মানুষের কাছে উপস্থাপন করেছে। দ্য 13-acre স্ট্রাকচার, কত মাত্র 13 একরের এই স্ট্রাকচার নিয়ার দ্য নাইল রিভার, নীল হ্রদের কাছে, ইজ সলিড ম্যাস অফ স্টোন, এটা সম্পূর্ণ হচ্ছে পাথরের ব্লকের তৈরি, কাভার্ড উইথ লাইমস্টোন, এবং এটার উপরে লাইমস্টোন দিয়ে কাভার করা, অর্থাৎ আমরা যেরকম সিমেন্ট ইউজ করি এগুলোর উপরে লাইমস্টোন ইউজ করা হয়েছে। ইনসাইড আর এ নাম্বার অফ হিডেন প্যাসেজওয়ে, এই যে এখানে বলা আছে যে অনেকগুলো প্যাসেজওয়ে দেওয়া আছে, এন্ড বুরিয়াল চেম্বার ফর দ্য ফারাও, অনেকগুলো পথ দেওয়া আছে এবং বুরিয়াল চেম্বার দেওয়া আছে, ব্যারিয়াল চেম্বার দেওয়া আছে, মানে কথা হচ্ছে এখানে অনেকগুলো পথ আছে এই পিরামিডের ভিতরে। ইট ইজ লার্জেস্ট সিঙ্গেল স্ট্রাকচার ইন দ্য ওয়ার্ল্ড, এটা মানে সবচেয়ে বড় স্ট্রাকচার পৃথিবীর বুকে। The four sides of the pyramid are aligned almost exactly on true north, south, east, west, এবং এটার চারোটা দিক কিন্তু একই সমান, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিক দিয়ে কিন্তু এটা এক সমান, কোনো দিকে একটু বেশিও না কমও না। an incredible engineering feat, এবং এই জিনিসটা হচ্ছে ডেঞ্জারাস এবং ইনক্রেডিবল, অবিশ্বাস্য। এটা বর্তমান যে আমাদের ইয়ারা বানাইতে পারবে না, ইঞ্জিনিয়াররা বানাতে পারবে না। and ancient Egyptians were sun worshipper, ancient Egyptian যারা ছিল তারা ছিল সূর্য পূজারী, and great astronomer, এবং অনেক বড় বড় জ্যোতির্বিদ ছিল। so computation for the great pyramid were based on astronomical observation, ফলে এই যে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশনের উপরে ভিত্তি করে কিন্তু এইটার কম্পিটিশনটা এটা করা হয়েছে, তারকার গণার মধ্য দিয়ে কেমনে কেমনে করে এগুলো ওরা পারতো। The word intersection in line 15 is nearest meaning to intersection মানে কি? intersection মানে হচ্ছে ক্রসিং। 15 নম্বর লাইনে ইন্টারসেকশন দেওয়া আছে, যে এখানে অনেকগুলো ক্রসিং, এই যে ইন্টারসেকশন লাইন, ইন্টারসেকশন মানে ক্রসিং লাইন বলা আছে। এরপর আমরা যদি দেখি what do the intersection lines in the base symbolize, intersection lines দ্বারা মূলত কি বোঝায়? architect plans for the hidden passage, pathway of great solar bodies, astrological computation, dates of important events taken place throughout the time. তো intersection দ্বারা কি বোঝায়? তো intersection দ্বারা বোঝায় dates of important event taking place throughout the time, এটাই বোঝায় intersection দ্বারা, এটাই বোঝায়, অর্থাৎ সময়ে সময়ে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো ঘটবে সেটার যে ডেট সেটাই বোঝায়। এরপর আমরা দেখি 45 ইন লাইন 20, the word prophesies is closest meaning, prophesies মানে আমরা কি ভবিষ্যৎ বক্তা, ভবিষ্যতে যেটা বলে তাহলে foretold। এরপর আমরা আসি 46 এ, what is the best title for the passage, title best passage best title কি? symbolism of the great pyramid, pyramidal symbolism, problem with the construction of the great pyramid, wonders of the great pyramid of Giza, exploration of the, তাহলে ওন্ডার অফ গ্রেট পিরামিড অফ গিজা যদি আমরা এটাকে টাইটেল দিই তাহলে এটাই যায়, সব সুন্দর। এরপরে 47 অন হোয়াট ডিড দ্য এনশিয়েন্ট ইজিপশিয়ান বেস देयर ক্যালকুলেশন, কিসের উপর ভিত্তি করে তারা গণনা করত? অবজার্ভিং দ্য সিলেস্টিয়াল বডি, অ্যাডভান্স টেকনোলজি, অ্যাডভান্স টুলস ফর মেজারমেন্ট, নলেজ অফ, তাহলে সিলেস্টিয়াল বডি মানে অর্থাৎ মাথার উপরে যে তারকারাজি রয়েছে, তারকারাজির উপরে সিলেস্টিয়াল বডি বানাচ্ছে, এই তারকারাজি এগুলোকে বোঝায়, যে এগুলোর উপর ভিত্তি করে তারা এটা করত। এরপরে অ্যাজ এ টার্ম ফর দ্য ফারাও, বলছে why was the great pyramid constructed, কেন এটা নির্মাণ করা হয়েছিল? as a solar observatory, as a religious temple, as a tomb for the pharaoh, তাহলে এটাকে as an engineering feat, এটাকে tomb, ফারাওদের tomb হিসেবে বা কবর হিসেবে, এটাকে মনুমেন্ট হিসেবে এটাকে স্থাপন করা হয়েছিল। এরপরে দেখি why is the great pyramid of Giza considered one of the 7 wonders of the world, কেন এটাকে সপ্তম আশ্চর্যের একটা আশ্চর্য হিসেবে ধরা হয়? তো এক নম্বর, it is perfected aligned with the 4 cardinal points of the compass and contain many prophecies, অর্থাৎ
4 ভাগে সমান্তরালভাবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে ভাগ এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রফেসি এখানে দেওয়া, ভবিষ্যৎবাণী এটাতে করা আছে এটার জন্য। It was selected the term of pharaoh's weapons, it was built by a super race, it was very old. No, এইটাই হচ্ছে কথা। অনেকগুলো গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ, অতীত, ভবিষ্যৎ, বর্তমানের অনেকগুলো কিছু বলা আছে এটার মধ্যে। The word feat in line 11 is closest to minute। 11 নম্বর লাইনের মধ্যে যে বলছে গ্রেট ইঞ্জিনিয়ারিং ফিট মানে কি? তো ফিট মানে কি? ফিট মানে হচ্ছে আমরা জানি ফিট মানে হচ্ছে কোন একটা নৈপুণ্যকে ফিট বলে। তাহলে অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে নৈপুণ্য বা যে কাজটা খুব সুচারুভাবে করা যায় সেটাকে বলা হয় ফিট। তো যাই হোক আমরা 4 নম্বরের সবগুলো প্যাসেজ পড়েছি, প্র্যাকটিসের 4 নম্বরের সব প্যাসেজ পড়েছি। তো ইনশাআল্লাহ 5 নাম্বারটা আমি চেষ্টা করব একসাথে দেওয়ার জন্য। তো কারো কাছে অনেক সময় ছোট ছোট করে দিলে অল্প সময় নিয়ে দেখে, আবার অনেকে একসাথে সবগুলো দেখতে ভালোবাসে। তো এক একজন এক ধরনের রুচি। তো একজন কমেন্টস করেছিল, আমি আসলে এই জন্য দিলাম। আর যদি কারো কোনো কিছু লাগে, কোনো টপিকসে প্রবলেম থাকে, তাহলে আমাকে কমেন্টসে জানালে আমি অবশ্যই ওই বিষয়ে ভিডিও বানিয়ে দেব, ইংরেজির যে কোনো বিষয়ে যে কোনো প্রবলেমে। সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।